1996 দিকে যখন ক্রিকেট দেখাটা শুরু করেছিলাম, সেই সময়টায় কিছু বাঁহাতি ব্যাটারদের ব্যাটিং একেবারে চোখে লেগে গিয়েছিল। আমার প্রথম ছোটবেলার যে হিরোরা ছিলেন তাদের মধ্যে ছিলেন সানাত জয়সূরিয়া, তাদের মধ্যে ছিলেন সাইদ আনোয়ার। এই বাঁহাতি ব্যাটারদের মধ্যেই কি যেন একটা আছে, এবং সেই ব্যাটিং এ মন্ত্রমুগ্ধ হয়ে আমি ক্রিকেট দেখা শুরু করেছিলাম। এবং একটা সময় মনে হতো যে বাংলাদেশ জাতীয় দলে কখন আমরা পাবো আমাদের দেশি একজন বাঁহাতি ক্রিকেটার বা বাঁহাতি ব্যাটার, যার ব্যাটিংটা দেখে একই ধরনের মন্ত্রমুগ্ধতায় আমরা বুঁদ হয়ে যাব। এসেছিলেন তিনি 2007 সাল। আমার ঠিক মনে আছে, সেই সময় ইউনিভার্সিটির মাত্র প্রথম বছরে আমি রয়েছিলাম, এবং আমাদেরকে সাভারে একটা পার্টিকুলার সেমেস্টারের জন্য নিয়ে যাওয়া হয়। তো সেখানে আমরা একেবারে বড় সড়ো প্রজেক্টর টানিয়ে আমাদের খেলা দেখার ব্যবস্থা করছিলাম আমরা 2007 সালের ওডিআই বিশ্বকাপ। এবং সেই বিশ্বকাপে তরুণ একজন ক্রিকেটার, মাত্রই টিন এজে রয়েছেন তিনি, দলে ঢুকেছিলেন 1 বছর আগে, ঠিক তেমন ভাবে তার খেলা দেখার সুযোগ আমাদের হয়নি। সেই ক্রিকেটারটি ওপেনিং ব্যাটার হিসেবে নেমে বাংলাদেশ যখন ইন্ডিয়ার সেই 190+ স্কোরটা চেজ করতে আসে, শুরু থেকে ধুমধুমার ব্যাটিং করা শুরু করেন। অনেকটাই সানাত জয়সূরিয়ার একটা প্রতিচ্ছবি দেখছিলাম যেন তার ব্যাটিং এর মধ্যে। একটা শট বিশেষ করে মনে আছে, যেটা আসলে দেখার পরে আমরা সবাই একসঙ্গে গর্জন দিয়ে উঠেছিলাম। জাহির খানের একটা বল রাউন্ড উইকেটে আসছিলেন, স্টেপ আউট করে এসে তিনি একদম তার মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছেন। মানে একেবারে নির্ভয়ে নির্ভীক ব্যাটিং যেটাকে বলে, সেই ধরনের একটা ব্যাটিং পারফরমেন্স আমরা দেখছিলাম। এবং বাংলাদেশ এই ম্যাচটা ইভেন্চুয়ালি জিতেও যায় আমরা জানি, এবং তারপর আমরা খেলোয়াড়টার নাম জেনেছিলাম, তিনি তামিম ইকবাল। এবং সেটাই মাত্র শুরু। এবং টিন এজ থেকে শুরু করে যখন তার বয়স 20-21 হয়ে গেছে, ততদিনে তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন। এবং আরো বেশ কিছু মজার মজার মেমোরি আমার মনে আছে তামিম ইকবালের, তখন থেকে যেহেতু একদম প্রপারলি ফলো করছি। সেই জায়গাটায় 2010-এর কথা বলা যেতে পারে, যেখানে ইংল্যান্ডে বাংলাদেশ সফরে যায় তামিম ইকবাল। প্রায় প্রথম সেশনে তার সেঞ্চুরিটাই প্রায় কমপ্লিট করে ফেলছিলেন লর্ডসে, বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো, এবং এখনো পর্যন্ত দ্য অনলি টাইম যে একজন বাংলাদেশি ক্রিকেটার সেঞ্চুরি পেয়েছেন, তামিম ইকবাল সেই সেঞ্চুরিটা করেছিলেন। সেলিব্রেশনটা দেখার মতো ছিল, লর্ডসের অনার্স বোর্ডে নিজের নামটা তিনি লেখানোর জন্য যে ইঙ্গিতটা করেছিলেন, অসম্ভব ভালো লাগা কাজ করছিল সেই সময়। 2011-র মধ্যে অলরেডি তামিম ইকবাল একজন তারকা ক্রিকেটার। 2012-তে আমার মনে আছে তাকে নিয়ে যখন অনেক সমালোচনা হচ্ছিল, তিনি অফ ফর্মে আছেন, কি করছেন না করছেন, সেই সময়টায় এশিয়া কাপে টানা 4টা হাফ সেঞ্চুরি করে তিনি সেই সিগন্যালটা দিয়েছিলেন, 1, 2, 3, 4। মানে কিভাবে কামব্যাক করতে হয়, যে রাজসিক ভাবে কামব্যাকটা করতে হয়, সেই কাজগুলো কিন্তু আমরা বছরের পর বছর তামিম ইকবালকে করতে দেখেছি। আরো একটা খুব মজার মেমোরি আমার মনে আছে, 2015-এর কথা বলতে পারি। সেই সময়টায় আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছিলাম, তাদের সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটের জায়গাটায়। তো ওখানে আমাকে পাঠানো হয়েছিল শেখ আবু নাসির স্টেডিয়াম খুলনাতে, যেখানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট খেলবে। সেই টেস্টটায় বাংলাদেশ ফলো অনে পড়ে যায়, এবং দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামে, সেখানে বাংলাদেশের পক্ষে একটা দুর্দান্ত রেকর্ড করেছেন তামিম ইকবাল, একমাত্র ওপেনার বাংলাদেশের পক্ষে যিনি এখনো পর্যন্ত একটা ডাবল সেঞ্চুরি পেয়েছেন। সেই ম্যাচটা মনে আছে আমার একেবারেই, ইমরুল কায়েসের সঙ্গে একটা রেকর্ড ওপেনিং স্ট্যান্ডের পার্টনারশিপ। দারুণ লেগেছিল সেই দিনটা, এবং খুবই খুবই আনন্দ পেয়েছিলাম আমরা। খুবই গর্ব হচ্ছিল আমাদের যে বাংলাদেশেও এরকম একজন ক্রিকেটার রয়েছেন যিনি আসলে ওয়ার্ল্ড বিটার বা বিশ্ব লেভেলের, বিশ্বমানের একজন ক্রিকেটার। তো সেই বিষয়গুলো অবশ্যই মাথার মধ্যে গেঁথে যায়। 2017 সালের কথা বলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছিল, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, এবং অবভিয়াসলি সবার মনে আছে নিউজিল্যান্ডের সঙ্গে সাকিব আর মাহমুদুল্লাহর সেই পার্টনারশিপ, যেখানে দুজন মিলে সেঞ্চুরি করেছেন। তবে সেখানে যে ইংল্যান্ডের বিরুদ্ধে তামিম ইকবালের একটা সেঞ্চুরি ছিল, সেটা হয়তো আমরা অনেক ভুলে যাই। তবে ওয়ান অফ হিজ বেস্ট নকস আমার কাছে অন্তত মনে হয় ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছিলেন সেখানে। এবং রেকর্ডের কথা তো অনেকই বলা যায়, অনেকেই রেকর্ডের কথা বলবেন ডেফিনেটলি। তামিম ইকবাল 15,000-এর উপরে রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং একমাত্র ক্রিকেটার বাংলাদেশের যিনি টি-20, টেস্ট এবং ওডিআই 3 ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। ওমানের সঙ্গে সেঞ্চুরিটা অনেকেই ছোট করে দেখেন, তবে এখনো পর্যন্ত আর কেউ তো করতে পারেননি, সুতরাং এটারও একটা বিশাল বড় ভ্যালু আছে। এবং তামিম ইকবালই সেই কাজটা আসলে করতে পেরেছেন, যেটা অন্য অনেকেই করতে পারেননি। 2015 থেকে 19-20 বা প্রি কোভিড টাইমটা যেটা, সেই 5 বছর তামিমের আসলে ব্যাট সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল, সবচেয়ে বেশি কনসিস্টেন্ট তিনি ছিলেন। সেঞ্চুরির পর সেঞ্চুরি করে গেছেন, প্রায় প্রত্যেক সিরিজেই তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। যখন ক্যাপ্টেন হয়েছেন পোস্ট কোভিড এরাতে, তখনও বাংলাদেশ খুব সফল ছিল। তো তামিম ইকবাল কে যখন চিন্তা করি, তখনই আমার কাছে মনে হয় যে অনেকগুলো আমার প্রিয় ক্রিকেটিং মেমোরির
আহ, সঙ্গে তামিম ইকবালের নামটা অবশ্যই যুক্ত আছে। আরো একটা মেমোরির কথা অবশ্যই বলতে হবে, তখন আমি গ্রামে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। খেলা দেখার সুযোগ খুব কম হচ্ছিল, টিভিতে ঝিরঝির করে চ্যানেলটা আসছিল, অন্য কোনো মাধ্যমও ছিল না খেলাটা দেখার। এবং 2018-র কথা বলছি, সেখানে তামিম ইকবাল ইনজুর্ড হয়েছিলেন খুব খারাপ ভাবে, এবং মনে হচ্ছিল না যে তিনি ব্যাট করতে নামতে পারবেন। তো মুশফিকুর রহিম এক প্রান্তে ছিলেন, একটা একটা করে 9টা উইকেট পড়ে গিয়েছিল, এবং তখন সবাই ধরে নিয়েছে সেখানেই বোধহয় ইনিংসটা শেষ, এবং মুশফিক বোধহয় কোনো হেল্প পাবেন না সেখানে। তবে যেহেতু শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই গেম, তামিম ইকবাল এত সাহসী একজন ক্রিকেটার, তিনি এক হাতেই নেমে পড়েছিলেন এবং এক হাতে তিনি কয়েকটা বল ডিফেন্ডও করেছেন তার পার্টনার মুশফিকুর রহিমকে শুধুমাত্র সাহায্য করার জন্য, এবং বাংলাদেশ দলকে অন্তত একটু এগিয়ে নেওয়ার জন্য। তো এই ধরনের সাহস যখন একজন ক্রিকেটার দেখান মাঠে, অবভিয়াসলি তার জন্য অনেক অনেক রেসপেক্ট বেড়ে যায়, এবং তার স্কিল, ক্যালিবার, মেন্টালিটি, মাইন্ডসেট, দেশপ্রেম সবকিছুর উপরই একটা আলাদা সম্মান আমাদের কিন্তু গ্রো করে। তো সেই বিষয়টাই খুবই খুবই ওতপ্রোতভাবে জড়িত তামিম ইকবালের সঙ্গে। ভেরি ওয়েল এডুকেটেড, ভেরি ওয়েল স্পোকেন, এই বিষয়টা আমাকে খুব আকৃষ্ট করে তার ব্যাপারে। এবং 2023 সালে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ডেফিনেটলি ঘটেছিল, তিনি প্রথমবার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে আবারও তিনি সেই ঘোষণাটা উইথড্র করে নেন। তবে 2023-ই ছিল তামিমের শেষ ম্যাচগুলো যেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। টি-20 শেষ ম্যাচটা খেলেছিলেন 2020-এ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, এবং মিরপুরে হয়েছিল সেই ম্যাচটা। 2023-এই তামিম তার শেষ টেস্ট খেলেছিলেন আয়ারল্যান্ডের সঙ্গে, এবং শেষ ওডিআই তাও নিউজিল্যান্ডের সঙ্গে সেপ্টেম্বর মাসে তিনি খেলেছেন। অর্থাৎ 2023-এর পর তামিম কিন্তু গত 1.5 বছর বা 2 বছর হয়ে যাচ্ছে প্রায়, তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচই খেলেননি, এবং সর্বশেষ যখন তার বয়স 35 বছর 296 দিন, জানুয়ারির 10 তারিখ, যেদিন বাংলাদেশ তাদের প্রথম টেস্ট জিতেছিল 2005-এ, সেই দিনটাকেই তামিম বেছে নিয়েছেন তার অবসরের ফাইনাল ঘোষণাটা দেওয়ার জন্য। তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্তত বলবো যে সেরা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল, তিনি অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন, এবং আমরা তার সেই কৌশলী ব্যাটিং, সেই নির্ভীক ব্যাটিংটা আমরা মিস করব পরবর্তীতে, অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে। তিনি এখনো কন্টিনিউ করবেন, ফরচুন বরিশালের হয়ে তিনি খেলছেন ডোমেস্টিক ক্রিকেটে, হয়তো সেই জায়গাটায় তিনি কন্টিনিউ করে যাবেন ডোমেস্টিক ক্রিকেট, তিনি হয়তো খেলতে থাকবেন। এরই সাথে আমরা জানি যে তিনি ধারাভাষ্য দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ধারাভাষ্য দিয়েছেন বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সিরিজে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো তামিম ইকবালের ইনভলভমেন্ট উইথ ক্রিকেট আমি আশা করবো যে কন্টিনিউ থাকবে, এবং আমরা তার ব্যাটিংটা যে মিস করছি, আলটিমেটলি লাইভ দেখার সুযোগ না হলেও বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যা দিয়ে গেছেন, অন্তত সেই জিনিসগুলো কিন্তু রেকর্ডেড হয়ে আছে, আর্কাইভড হয়ে আছে, সেটাই আমরা দেখব, এবং সেখান থেকে শিখবো কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গা থেকেও আপনি বিশ্ব মঞ্চ কাঁপিয়ে দেওয়ার মতো পারফরমেন্স করতে পারেন, এবং সাস্টেনেবল, লং স্ট্যান্ডিং একটা ক্যারিয়ার আপনি করতে পারেন একজন ক্রিকেটার হিসেবে। অনেক অনেক ধন্যবাদ তামিম ইকবাল, আমাদেরকে এত ভালো ভালো কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য, এবং বাংলাদেশ দলকে এতটা সমৃদ্ধ করার জন্য এতগুলো বছর ধরে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সাথে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।